নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো আলোকে। বন্ধুরা, মনে করো তুমি কারো বাড়ি কোনো দরকারে গিয়েছো। বসলে, চা বিস্কুট খেলে, গল্প গুজব করলে, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ফিরে এলে। কয়েকবার এসেছো, হঠাৎ তোমার মনে পড়লো, আরে আসল কথাটাই তো বলা হয়নি। তুমি আবার গেলে, গিয়ে দেখলে আস্ত বাড়িটাই গায়েব সেখান থেকে। তখন কি অবস্থা হবে তোমার? এটা এমনই একটা ঘটনা। দারুণ ভয়ের আর আশ্চর্যকর এই ঘটনাটি শেয়ার করেছে সঙ্গীতা মুখার্জি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থাকে বন্ধুরা, কাল বিলম্ব না করে এখানে শেয়ার করে দাও। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রতি মঙ্গলবার আর শনিবার রাতে এমন নিত্য নতুন ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত, আমি সঙ্গীতা মুখার্জি, অলৌকিকের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি তোমাকে একটি ঘটনা বলবো। একজনের থেকে আমি এটা শুনেছিলাম, আর যিনি আমাকে বলেছেন তিনি আমার খুবই বিশ্বস্ত। আমাকে মিথ্যে গল্প বানিয়ে বলবেন না, ফলে হুবহু সত্যি ঘটনা। তবে তিনি একটি শর্ত রেখেছেন, জায়গাটার নাম যেন উল্লেখ করা না হয়। তাই তোমাকে সঠিক জায়গাটা বলতে পারছি না, আকার ইঙ্গিতে বলছি। দমদম থেকে সোদপুরের মধ্যে। যাই হোক, ঘটনাটি তোমাকে বলছি, শোনো। যদি তোমার পছন্দ হয় তোমার মতো করে শোনাতে পারো। ঘটনাটি ঘটেছিল একজন শাড়ি বিক্রেতার সঙ্গে। ভদ্রলোক একটি ব্যাগে করে শাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতেন। কোনো কোনো দিন বেশ ভালোই বিক্রি হতো, আবার কোনো কোনো দিন একদমই বিক্রি বাট্টা হতো না। তো এমনই একদিনের ঘটনা। দিনটা ভদ্রলোকের মোটেই ভালো ছিল না। সকাল থেকে বিক্রি বাট্টা তেমন নেই, রোদের মধ্যে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। উনি তখন ভাবেন, অনেকদিন স্টেশনের পাশের ওই অ্যাপার্টমেন্টটায় যাওয়া হয় না। আগে তো ওখানে গেলে ভালোই বিক্রি হতো। আজ একবার যাই, যদি কিছু বিক্রি হয়। ভেবে উনি ওই অ্যাপার্টমেন্টে গেলেন সেদিন। তিনি আগে যেহেতু এখানে আসতেন, তাই সবার সঙ্গেই মোটামুটি মুখ চেনা ছিল। কাজেই সিকিউরিটি ওনাকে ভেতরে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। উনি ভেতরে গেলেন, এই ফ্লোরে ওই ফ্লোরে ঘুরে বেড়ালেন। ভাগ্যটা সেদিন ওনার এতটাই খারাপ, সেখানেও কোনো শাড়ি বিক্রি হলো না। মন খারাপ করে যখন ফিরতে যাবেন, তখন উনি ভাবেন, 5 তলায় একবার যাব আজ। আগে যতবার গিয়েছি রুমটা বন্ধই দেখেছি। নতুন কেউ এসেছে, গিয়ে না হয় একবার দেখি আজ। ভেবে উনি সেদিন 5 তলায় উঠলেন। ফ্ল্যাটের সামনে যেতে দেখলেন যে হ্যাঁ, কেউ আছে ভেতরে, আজ তো দরজাটা খোলা। তিনি তখন সামনে এগিয়ে গেলেন, হাঁক দিলেন, কেউ আছেন নাকি? ভালো ভালো শাড়ি আছে, নেবেন নাকি? বলতেই একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন, একদম স্বাভাবিক। দেখে কোন রকম কিছু সন্দেহ করার উপায় নেই। তিনি বললেন, শাড়ি? আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে গেলেন, দেখলেন পরিপাটি করে সাজানো সব, পরিষ্কার চকচক করছে সব জিনিসপত্র। ভদ্রমহিলা যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তা দেখেই বোঝা গেল। তো যাই হোক, ভদ্রলোক একের পর এক শাড়ি বের করে করে দেখাতে লাগলেন। ভদ্রমহিলা প্রতিটা শাড়ি খুব যত্ন সহকারে দেখছিলেন, আর শাড়িগুলোর খুব প্রশংসা করছিলেন। এমন করতে করতে শেষ অবধি
থেকে 7টা শাড়ি উনি একাই কিনে নিলেন। তারপর বললেন, দাম কত হয়েছে দাদা? ভদ্রলোক হিসাব করে দাম বললেন। ভদ্রমহিলা সব টাকা তখন ক্যাশেই পেমেন্ট করলেন। ভদ্রলোক তো খুবই খুশি। সারাটা দিনের পরিশ্রম একটা জায়গাতেই পুষিয়ে গেল। তারপর ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে এলেন। নিচে যখন নামলেন, সিকিউরিটি ভদ্রলোক ওনাকে জিজ্ঞেস করেন, কি হলো, বিক্রিবারটা কেমন হলো? উনি বললেন, আর বলবেন না, আজ সকাল থেকে একটাও শাড়ি বিক্রি হয়নি। ভেবেছিলাম যে সারাটা দিন আজ গেল, শেষে এখানে এসে বেশ ভালোই করেছিলাম। এখানেও খুব একটা বিক্রিবারটা হয়নি, শুধু এই 5 তলার ভদ্রমহিলাটি একাই 7খানা শাড়ি নিলেন। সিকিউরিটি ভদ্রলোক তো অবাক হয়ে গেলেন, ভুল শুনলেন নাকি? তাই আবার জিজ্ঞেস করলেন, কতলা? শাড়ি বিক্রেতা আবার উত্তর দিলেন, 5 তলা, ওই যে ঘরটা বন্ধ থাকতো। সেই সিকিউরিটি ভদ্রলোক তো এবার আরো অবাক হয়ে গেলেন। আপনার কোথাও ভুল হচ্ছে মশাই, 5 তলাতে কেউ থাকে না, ওটা তো বন্ধই থাকে। ভদ্রলোক বলেন, আমি কি আপনাকে মিথ্যে বলছি? এই দেখুন, এই টাকাগুলো উনিই দিয়েছেন। সেই সিকিউরিটি ভদ্রলোক তো তাও ওনার কথা বিশ্বাস করতে পারছিলেন না। বলেন, আরে আপনার যদি বিশ্বাস না হয় আমার কথা, আসুন দেখবেন, আসুন। শাড়ি বিক্রেতাও বলেন, হ্যাঁ চলুন চলুন। তারপর এনারা দুজনেই 5 তলায় উঠলেন, গেলেন ওই দরজার সামনে। 5 তলাটা এমনিতেই তখন কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছিল, যেন কেউ এখানে থাকে না। তো এই দরজার সামনে যেতেই শাড়ি বিক্রেতা তো অবাক হয়ে গেলেন। দেখেন যে সত্যি দরজাটা তো বন্ধ, আর দরজায় তো তালা দেওয়া। তাও আবার দেখে মনে হচ্ছে বহু বছর তালাটা খোলাও হয়নি, একেবারে জং পড়ে গিয়েছে। দরজাটারও একই হাল, অথচ এই মাত্রই তো আমি এখান থেকে ঘুরে গেলাম, এটা কি করে হয়? সিকিউরিটি ভদ্রলোক বলেন, দেখলেন, বললাম না এই ঘরটা বন্ধই থাকে, 5 তলায় কোনো লোকজন থাকে না। শাড়ি বিক্রেতা ভদ্রলোক কি আর বলবেন, তখন ওনার মাথাটা ঘুরে ওঠে, শরীরটা যেন কেমন খারাপ করে আনে। তখন সেই সিকিউরিটি ভদ্রলোকটি ওনাকে আবার ধরে ওপর থেকে নামিয়ে আনেন, তারপর বসিয়ে একটু জল খেতে দেন। বলেন, কি হলো মশাই? শাড়ি বিক্রেতা বললেন, বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি ওই দরজাটা খোলা দেখেছিলাম, সামনে গিয়ে হাঁক দিতেই একজন ভদ্রমহিলা বেরিয়ে এলেন, আমায় ঘরের ভেতরে ডেকে নিয়ে গেলেন। তারপর একের পর এক শাড়ি দেখলেন, পছন্দ করে শাড়ি নিলেন, আমাকে দামও দিলেন। আমি আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। সিকিউরিটি ভদ্রলোক তখন বলেন, বুঝতে পেরেছি, আপনিও ওদের মতোই বিভ্রান্ত হয়েছেন। যারাই এখানে থাকতে এসেছে কেউ এখানে থাকতে পারেনি। আসলে ওই ফ্ল্যাটে একজন ভদ্রমহিলা থাকতেন, স্বামী স্ত্রীতে প্রায়ই খুব অশান্তি হতো ওনাদের। তারপর একদিন কি হলো কি জানি, ভদ্রমহিলা ওই রুমের মধ্যেই সুইসাইড করেন। তারপর থানা পুলিশ অনেক কিছু হয়, আচার বিচার হয়। তারপর থেকে এই ঘরটা এরকম বন্ধই পড়ে আছে। রাত বিরেতে অনেক রকম ভৌতিক কাণ্ড কারখানা হয়। পরে যারা যারা এসেছিল কেউ আর থাকতে পারেনি ওখানে, তারপর তো আর বিক্রিও হয়নি। আপনার সঙ্গেও আজ তেমনই কিছু হয়েছে। যাই হোক, শরীর যদি বেশি খারাপ লাগে তাহলে বাড়িতে ফোন করুন, বাড়ির লোক এসে নিয়ে যাক। উনি তখন বলেন, না না, আমি যেতে পারবো, বলে ব্যাগপত্র নিয়ে তারপর আস্তে আস্তে বেরিয়ে গেলেন। বিকেল হতে তখনও কিছুটা বাকি, তাই উনি আরও কয়েকটা বাড়ি ঘুরলেন, যদি আর 2-1টা শাড়ি বিক্রি হয়। তো বিকেল হলো, উনি ব্যাগপত্র গুছিয়ে আবার বাড়ির দিকে রওনা হলেন। স্টেশনে যখন পৌঁছলেন তখন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে।
তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছিল। সবই মনে পড়ছিল ওনার। এমন করতে করতে ওনার আবার চোখ যায় ওই অ্যাপার্টমেন্টটার দিকেই। স্টেশনের একদম পাশেই ছিল সেটা, আর 5 তলার ব্যালকনিটা ছিল ওই স্টেশনের দিকেই, পরিষ্কার দেখা যেত। উনি দেখেন ব্যালকনিতে তখন দাঁড়িয়ে আছে আবার সেই মহিলা, যিনি ওনার থেকে শাড়ি কিনেছিলেন, যিনি নাকি হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে সুইসাইড করেছিলেন। ওই রুমটা নাকি বছরের পর বছর বন্ধই আছে। সেই 5 তলার ফ্ল্যাটটির ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন তিনি, এনাকেই দেখছেন। চোখে চোখ পড়তেই মুচকি একটা হাসি দিয়ে কোথায় যেন মিলিয়ে গেলেন। ইনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ট্রেন এলো, সোজা চড়ে বসলেন ট্রেনে। তারপর বাড়িতে ফেরেন। ফিরে কিছুটা অসুস্থ বোধ করেন। 2-1 দিন উনি আর বেরোতে পারেননি। তারপর যদিও বা বেরোন, ওই অ্যাপার্টমেন্টে উনি আর কখনো যাননি, সে শাড়ি বিক্রি হোক বা নাই হোক। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। খুবই ভয়ের আর আশ্চর্যকর একটা ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা। এটা শেয়ার করেছে সোমা মুখার্জি দিদি। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে, এখানে শেয়ার করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে চাও তো লিখে পাঠাতে পারো, না হলে ভয়েস মেসেজ করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, তাই নিশ্চিন্তে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হ্যালো অমিত, দমদম থেকে আমি সোমা মুখার্জি। আজ আবার তোমাকে একটা ঘটনা বলছি। অনেকদিন আগে আমার শাশুড়ি মায়ের কাছে এটা শুনেছিলাম। বর্তমানে তিনি আর বেঁচে নেই, 2018-এ মারা গিয়েছেন। তিনি বেঁচে থাকতেই এটা আমাকে বলেছিলেন। আমার হাজবেন্ড বরাবরই একটু কেয়ারলেস টাইপের মানুষ, কোনো কিছুর তেমন কোনো যত্ন নেই। মাধ্যমিক পরীক্ষার আগে নিজের অ্যাডমিট কার্ডটাই হারিয়ে ফেলেছিল। মস্ত বড় সমস্যা, কি হবে এবার? সারাটা বাড়ি তখন তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও সেটা পাওয়া যাচ্ছিল না। 3-4 দিন ধরে এটা সেটা অনেক জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও সেটা পাওয়া যায়নি। উল্টে সারাটা বাড়ি তছনছ, অনেক ভাঙা চোরা আবর্জনা জিনিসপত্র বের হলো, কিন্তু আসল জিনিসটা পাওয়া গেল না। ফলে চিন্তা তো কিছুতেই মাথা থেকে যাচ্ছিল না। কিন্তু নাওয়া খাওয়া ছেড়ে গালে হাত দিয়ে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। কাজকর্ম, খাওয়া দাওয়া সবই তো করতে হবে। পরদিন আমার শাশুড়ি মা তাই রান্নাঘরে রান্না করছিলেন, আর মনে মনে এইসব কথাই ভাবছিলেন। বাবা লোকনাথকে মনে মনে স্মরণ করে বলছিলেন, বাবা, আমাদের দৃষ্টি তো সীমিত, কিন্তু তোমার দৃষ্টি তো অসীম। আমরা যেটা দেখতে পাই না, তুমি দেখতে পাও। তুমি ঠিকই জানো ছেলেটার অ্যাডমিট কার্ডটা কোথায় আছে। দয়া করে দেখিয়ে দাও বাবা। অনেক তো খুঁজলাম, কোথাও পেলাম না। খুব চিন্তায় আছি বাবা। এদিকে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই ভাঙাচোরা লোহাটিনা বিক্রি করার একজন লোক ডেকে এনেছিল। বাপ বেটা মিলে ভাঙাচোরা জিনিসপত্রগুলো তখন বিক্রি করে দিতে যাচ্ছিল। এমন সময় আমার শাশুড়ি মায়ের সঙ্গে একটা ঘটনা ঘটে। কার একজন পুরুষ কণ্ঠ উনি শুনতে পান। ওনার ঠিক কানের কাছে বলছেন, ওটা ওই বস্তাতেই আছে, খুঁজে দেখ, ওদের আটকা, শিগগির যা, বিক্রি করতে দিস নেই। আমার শাশুড়ি মা তো অবাক হয়ে গেলেন। কে বলল কথাটা? বাবা লোকনাথ? যাই হোক, তখন আমার শাশুড়ি মা ছুটে বাইরে এলেন।
ওদেরকে বাধা দিয়ে বললেন, দাঁড়াও, খবরদারি বস্তাটা বিক্রি করো না। অ্যাডমিট কার্ডটা ওই বস্তার মধ্যেই আছে। আমার শ্বশুরমশাই বলেন, তুমি কি করে জানলে? শাশুড়ি মা সবার আগে ওই ভাঙাচোরাওয়ালাকে বিদায় করলেন, তারপর বললেন, বাবা লোকনাথ আমাকে বললেন, খুঁজে দেখো, ঠিক পাবে। সত্যি সত্যি ওই অ্যাডমিট কার্ডটা শেষ ওই বস্তার মধ্যে থেকেই বেরিয়েছিল। মোক্ষম সময়ে বাবা কিভাবে রক্ষা করলেন দেখো। তিনি যদি না বলতেন, না আটকাতেন, তাহলে সর্বনাশ হয়ে যেত। তিনি ঠিকই বলেন, জানো তো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমি রক্ষা করিব। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। দুটোই কিন্তু দারুণ ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সমীর সরকার লিখেছে, আজকে সেকেন্ড কমেন্ট করলাম অমিতদা, আশা করি ঘটনাগুলো ভালোই হবে, এখন শুনি। সুলেখা পণ্ডিত লিখেছে, চলে এসেছি ঘটনা শুনতে, অনেকক্ষণের অপেক্ষার ফল। সুব্রত সিনহা লিখেছে, অলৌকিক নতুন করে প্রাণ ফিরে পেল। মৌসুমী মুখার্জি লিখেছে, আজ দেরি হয়ে গেল, এখন তোমার বলা দুর্দান্ত ঘটনা শুনছি। জবা চক্রবর্তী লিখেছে, হ্যালো অমিতদা, ডানকুনি থেকে আমি জবা চক্রবর্তী। আজ রাতেই দেখে নিলাম আপনার ঘটনা, সত্যি খুব ভালো লাগলো। গীতাদি লিখেছে, হ্যালো সোনা ভাই, তোমার ঘটনা শুনছি, তোমার ঘটনা মানে দুর্দান্ত ঘটনা। অজন্তা হরে লিখেছে, কি দুর্ধর্ষ ইউনিক একটা ঘটনা শুনলাম, দারুণ। সুরদীপ কুণ্ডু লিখেছে, দুর্দান্ত ভয়ের এবং সুন্দর ঘটনা। মনীষা কাকিমা লিখেছে, খুব অসাধারণ ঘটনা, এমন মানুষ আর নেই। সোমা মুখার্জি লিখেছে, অসাধারণ দুর্দান্ত ঘটনা। অন্তর্শী লিখেছে, খুব সুন্দর হয়েছে দাদা। এছাড়াও আরও কমেন্ট করেছ মানসী মজুমদার, দেবাশিস কাটুয়া, এআরবি মিস্ত্রি, বিশ্বজিৎ ভট্টাচার্য, অমিতা জেঠিমা, অর্কপ্রভ নস্কর, সুনীল চট্টোপাধ্যায় সহ অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।